চাঁদের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক জাতীয় শাটলার ও সাধারণ সম্পাদক প্যারা ব্যাডমিন্টন ফেডারেশন বাংলাদেশ এনায়েতুল্লাহ খান। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে জানতে চাই, প্যারা ব্যাডমিন্টন নিয়ে এই মুহূর্তে কোন কাজগুলো চলছে? প্যারা ব্যাডমিন্টন নিয়ে অনেক কাজই করতেছি, বাট রিসেন্টলি আমাদের টুর্নামেন্ট ছিল, তৃতীয় প্যারা ব্যাডমিন্টন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। তো আমরা হয়তো নেক্সট মান্থে করব। তো আগামীতে আর কি কি ধরনের কাজ করার চিন্তা ভাবনা রয়েছে? সামনে আমাদের ট্রেনিং প্রোগ্রাম আছে, এছাড়াও আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করারই আছে, জাপান, তারপরে আপনার ইন্দোনেশিয়া। এর বাইরেও আমাদের টার্গেট আছে আপনার আফ্রিকান কান্ট্রিতে একটা টুর্নামেন্ট হওয়ার কথা আছে, ওইটাতে হয়তো আমরা অ্যাটেন্ড করব। আচ্ছা, এবারের প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করেননি কেন? আসলে প্যারা অলিম্পিকে অংশগ্রহণ না করাটা এটা খুবই দুঃখজনক ছিল। কারণ হলো আমাদের 4টা প্লেয়ার ছিল যারা র্যাঙ্কিংয়ে ছিল, ওয়ার্ল্ড র্যাঙ্কিং 22 ডাবলসে এবং 28 এবং সিঙ্গেলসে 34 এবং 42, 4টা র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমার প্লেয়ার। ইয়ামিন, তারপরে আলী ইমাম, জয়তুধর, আরও একজন। তো এই না করার পিছনে হলো আমরা যখন অ্যাটেন্ড করার জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাওয়ার টার্গেট নেই, থাইল্যান্ডে ছিল এই টুর্নামেন্টটা। তো থাই এম্বাসি আমাদের ভিসা দিতে দেরি করে। আসলে টুর্নামেন্ট 20 তারিখ থেকে হওয়ার কথা ছিল, উনি ভিসা দেয় 21 তারিখ। আচ্ছা, দ্যাটস ওই খেলাটা অকভার হয়ে যায়। আদারওয়াইজ আমরা অন্তত 2টা প্লেয়ার ওয়েল কার্ড নিয়ে না, সরাসরি আমাদের পার্টিসিপেট করার মতো প্লেয়ার ছিল। আচ্ছা, হয়তো আমরা আশা করছি আগামীতে হয়তো বা আমরা অংশগ্রহণ করতে পারব। অবশ্যই, যেহেতু আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 4টা প্লেয়ার এত ভালো পর্যায়ে আসছে, এবং আমার তো এখন আপনার প্রায় 150-র উপরে প্যারা প্লেয়ার আছে। তো এদের কনফিডেন্স লেভেল এখন ডে বাই ডে অনেক ইনক্রিজ হচ্ছে, যেহেতু আমরা ইন্টারন্যাশনালি আমরা 3টা পদক নিয়ে আসছি লাস্ট 2023-এ। তো এদের ভিতরে এখন আলাদা একটা জাগরণ তৈরি হয়েছে। আমরা আশা করতে পারি যে সামনের অলিম্পিকে হয়তো ভালো কিছু আমরা করতে পারবো। আচ্ছা, সর্বশেষ জাপানে একটি ইন্টারন্যাশনাল ইভেন্টে প্যারা ব্যাডমিন্টনের 2টি ব্রোঞ্জ নিয়ে এসেছে, পদক অর্জন করা হয়েছে, এবং এটি বাংলাদেশের জন্য অবশ্যই একটা বড় গৌরবের বিষয়। সো কিভাবে সম্ভব হলো এবং পূর্ব প্রস্তুতি কেমন ছিল এবং পরবর্তীতে পাওয়ার পরে অনুভূতিটা কেমন ছিল? এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য হিস্ট্রি, প্যারা ব্যাডমিন্টন ফেডারেশন প্লাস প্লেয়ারদের জন্য। কারণ আপনার জাপানের মতো এই এত বড় টুর্নামেন্ট, এই গ্রেট টুর্নামেন্ট পার্টিসিপেট করে একটা দুরূহ বিষয় ছিল। তো এটা আমি জাপান যে এম্বাসি এবং জাপানের যে ব্যাডমিন্টন ফেডারেশন আছে এদের সাথে আমি যোগাযোগ করেছিলাম। তো ওরা একটা সুযোগ দিয়েছিল এবং এরা কিন্তু বাংলাদেশে এসেছিল, ট্রেনিং করিয়েছে, এবং আমি ওদের সাথে যেভাবে কমিউনিকেট করছি এরা যথেষ্ট সহযোগিতা করেছে, যে কারণে আসলে পর্যায়ক্রমে আমি 2 বছর ট্রেনিং করিয়েছি আমার প্লেয়ারদের। এ কারণে আমরা 2টা পদক নিয়ে আসতে পারছি। এটা অবশ্যই একটা গর্বের বিষয় বলতে হবে আসলে। আচ্ছা, আপনি যদি এই অঙ্গনে আছেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এই খেলার গুরুত্বটা কেমন এখন? অনেক বেশি আসলে। জাতীয় তো অবশ্যই, এবং ইন্টারন্যাশনালি তো প্যারা স্পোর্টসকে অনেক দাম দেয় আসলে, এবং প্যারা প্লেয়ারদেরকে আপনারা যেভাবে মোটিভেট করে, আমরা আমাদের দেশ এখন ওই পর্যায়ে যায়নি যদিও, কিন্তু ইউরোপিয়ান প্লাস আপনার অস্ট্রেলিয়ান এইসব কান্ট্রি জোনগুলোতে এই প্যারা স্পোর্টসদের প্লেয়ারদের অনেক ডিমান্ড থাকে আসলে। আচ্ছা, এবং সেই সাথে ইন্দোনেশিয়াতেও আপনার খেলোয়াড়দের অর্জন আছে। সো এত কম সময়ে কিভাবে এত সফলতা, এবং সফলতা পাওয়ার পরে আসলে দায়বদ্ধতাও বেড়ে যায়, দায়িত্ববোধটাও বেড়ে যায়, সেই পূর্ব প্রস্তুতি এখন কেমন চলছে আগামী যে খেলাগুলো হবে তার জন্য? এটা অনেক ভালো। ইয়ামিন আপনার প্রথম এই ইন্দোনেশিয়া টুর্নামেন্টে পদক নিয়ে আসে। তো ওইটার পর থেকে আমাদের প্লেয়াররা অনেক বেশি আত্মবিশ্বাসী যে তাদের ভিতরে একটা যে দুর্বলতা ছিল এটা কাটিয়ে উঠতে অলরেডি পেরেছি, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল 3টা পদক নিয়ে আসছি একই ইয়ারে। তো এখন প্লেয়াররা বিশ্বাস করে যে তারা চেষ্টা করলে পারবে, এবং এটার জন্য আসলে আমি ট্রেনিং করিয়েছি এদের, আমি ব্যক্তিগতভাবেও এদেরকে ট্রেন আপ করাইছি, প্লাস এদের জন্য যেই সহযোগিতা দরকার ওইভাবে তো অত দিতে পারিনি, বাট
চেষ্টা করেছি আর কি, যে কারণে এটার ফোকাসটা এখন অনেক বড় পর্যায়ে চলে যাচ্ছে আর কি। এবং সেই সাথে এশিয়ান গেমসেও আপনারা অংশগ্রহণ করেছেন, কিন্তু সেখানে কোনো সফলতা আসেনি। এটার পেছনে কারণটা আসলে কি ছিল? এশিয়ান গেমসে অ্যাটেন্ড করাটা এটা অনেক বড় ইভেন্ট ছিল এশিয়ান গেমসও। তো ওইখানে সফলতার জন্য যেই প্রপার ট্রেনিং, আমরা খুব কাছাকাছি লেভেলে গিয়ে আসলে চায়না প্লেয়ারের সাথে 3 গেম করে জিততে আমার প্লেয়ার হারছিল। ওইটা জিতলে অবশ্যই পদক চলে আসতো। তো আনফর্চুনেটলি ওটা ওদের একটা অভিজ্ঞতা ছিল আর কি। তারপরে টুর্নামেন্টে কিন্তু আমরা রেজাল্ট করতে পেরেছিলাম। এটাই তো একটা এক্সপিরিয়েন্সও হয়ে যায়, সেই সাথে পরবর্তী প্রস্তুতিটা আরও জোরদার হয়ে যায়। আচ্ছা, কেউ হুইল চেয়ারে, আবার কেউ বা স্ট্রেচে করে ভর দিয়ে ব্যাডমিন্টন খেলেন। সো কেমন করছেন আসলে আমাদের শাটলাররা? এখন আপনার 6টা ইভেন্ট, 6টা ক্যাটাগরিতে যে সমস্ত প্লেয়ার আছে, এর ভিতরে আমি মনে করি হুইল চেয়ারের মাহবুব ভালো, এবং আপনার SS6 ইয়ামিন, প্লাস হলো SL4-এর 2টা প্লেয়ার আছে, জয়তুধর এবং আলী ইমাম, আরও একজন আছে শাহরিয়ার। এরা খুব ভালো এবং এদের ফিউচারও ভালো। এবং আনফর্চুনেটলি আরেকটা প্লেয়ার SU5-এর আপনার নয়ন এবং আপনার নাসিম, এরা ভালো করার মতো, যাদেরকে লং টার্ম যদি ট্রেনিং দেওয়া হয় তারা অবশ্যই মানে খুব ভালো করবে। আচ্ছা, সর্বমোট কতজন প্লেয়ার আছেন আমাদের এই সেক্টরে, বা কতগুলো প্লেয়ার রয়েছেন? ইভেন্ট অনুযায়ী আপনার অনেক প্লেয়ার, আপনার 6টা ক্যাটাগরি, তো নিয়ার অ্যাবাউট আপনার 150 থেকে 170। আচ্ছা, এই খেলার জন্য কেমন সুযোগ সুবিধা প্রয়োজন? আসলে সুযোগ সুবিধা অনেক প্রয়োজন, বাট এই খেলার জন্য যেই সুযোগ দরকার, গভর্নমেন্টের সাপোর্ট দরকার, ইভেন আপনার স্পন্সর দরকার। এখনও ওইভাবে স্পন্সর সাড়া দেয়নি, যেহেতু আমরা ইন্টারন্যাশনালি রেজাল্ট করেছি। আমার আহ্বান থাকবে দেশবাসী এবং ভালো যারা কর্পোরেট হাউস আছে, এরা যেন আমাদের টপ প্লেয়ারদের যেন এদের দিকে যেন একটু নজর দেয়, অন্তত প্লেয়াররা যেন রিহেবিলেট হয় আর কি। যারা চ্যাম্পিয়ন রানার আপ প্লেয়ার আছে, এদেরকে যদি লাইক চাকরি বা এদের একটা ভাতা স্পেশাল দেওয়া হয়, তাহলে প্লেয়াররা অনেক বেশি অনুপ্রাণিত হবে। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের খেলার আয়োজন করাটা কতটুকু গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই যে এইবার যে টুর্নামেন্টটা হবে, এটা 3য় প্যারা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এর আগে আরও 2টা করেছি এবং ট্রেনিং করিয়েছি। তো আমি নেক্সট ইয়ারে আমার টার্গেট আছে যে আমি টুর্নামেন্ট একটা না করে 2টা করব, এবং ট্রেনিং প্রোগ্রাম বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং আপনার বিভাগে ট্রেনিং প্রোগ্রাম করব আর কি। আপনারা যে খেলাটা আয়োজন করছেন, এটা তো ডেফিনেটলি একটা ভালো আয়োজন, কিন্তু আমরা এখনও দেখি যে আমাদের স্কুল কলেজে কিন্তু খেলার মাঠ খুব কম কলেজেই স্কুলে বা খেলার মাঠ রয়েছে। সেক্ষেত্রে বাচ্চাদের কিন্তু খেলার দিকে উদ্বুদ্ধ করাটা বেশ জরুরি। সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, বা খেলার বিষয়ে বাচ্চাদেরকে ইন্টারেস্টেড করার জন্য কি স্টেপ নেওয়া যেতে পারে? খেলার জন্য আসলে বাচ্চাদের খেলার জন্য তো আপনার ছোটোকাল থেকে ইন্টারন্যাশনালি যারা খেলে, আপনার যারা ভালো প্লেয়ার হয়, আমাদের দেশে কিন্তু নর্মালি দেখা যায় 14-15 বছর থেকে আমরা চেষ্টা করি ভালো করার জন্য, বাট ইন্টারন্যাশনালি 6-7 বছর থেকে এদেরকে ওইভাবে গ্রো আপ করে যে যেই স্পোর্টসে ভালো বা ইচ্ছা, ওইভাবে এরা রিহেবিলেট করে। তো আমাদেরও উচিত প্লেয়ার যারা স্পোর্টসম্যান হবে, আমরা তো এখন ইন্টারন্যাশনালি চিন্তা করি অ্যাকচুয়ালি। সো ওই ছোটোকাল থেকে 7-8 বছর থেকেই গ্রাউন্ড ও প্রতিটা স্কুলে উচিত একটা অন্তত মাঠ থাকা উচিত, যাতে প্লেয়াররা মানসিক এবং শারীরিক 2 দিক দিয়েই আপনার এক্সারসাইজ করে ভালো একটা পর্যায়ে যাবে, এবং ছোটোকাল থেকে এটা করা উচিত আসলে। আচ্ছা, এবং এখন খেলাধুলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি নারীদের অংশগ্রহণও বেশ ব্যাপক হারে বেড়েছে, এবং নারীরাও বেশ সমান তালে ছেলেদের সাথেও কিন্তু পার্টিসিপেট করছে। এই বিষয়টি আপনার কাছে কেমন লাগছে? এটা খুবই ভালো, জেন্ডার ইকুয়ালিটি খুবই দরকার। ইন্টারন্যাশনালিও এটা অনেক ভালো সাপোর্ট হচ্ছে। আপনার প্রতিটা দেশই চায় এখন ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি চায়। সো আপনার প্লেয়াররা, একটা সময় ছিল যে অনলি ছেলেরা এগিয়ে যায়, এখন তো আমাদের মেয়েদের যেমন ফুটবল অনেক এগিয়ে যাচ্ছে, মেয়ে ফুটবল কিন্তু অনেক ছেলেদের চেয়ে অনেক বেটার অবস্থায় আছে। তো আমাদের এখন আসলে কাউরে এখন ছোট করে দেখার নেই, মেয়েরা ছেলেরা এখন ইকুয়াল। সো বেটার করার জন্য মেয়েদের অপরচুনিটি ছেলেদের চেয়ে বেশি আসলে এখন। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে মেয়েদের
অপরচুনিটি আপনি যেটা বলছিলেন যে না এটা ভালো একটা উদ্যোগ, মেয়েরা আসছে, পার্টিসিপেট করছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি আমরা আগে যেভাবে দেখতাম মেয়েরা কেন মাঠে খেলবে বা মেয়েদের মাঠে খেলা ঠিক না, যেটা একটা থিঙ্কিং ছিল একটা সময়, সেই থিঙ্কিংটা কি আসলে পারফেক্টলি পরিবর্তন হয়েছে নাকি কোথাও না কোথাও এখনো সেই চিন্তাধারাটা আছে যে না মেয়েরা কেন মাঠে গিয়ে খেলবে? এই চিন্তাটা এখনো কিছু কিছু জায়গায় আছে, তবে এই চিন্তা অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। কারণ এখন দেশ এগিয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনালি আমরা অনেক এগিয়ে যাচ্ছি। এখন আপনার ইউটিউব, আপনার ওই গুগল এগুলো সার্চ দিয়ে কিন্তু অনেক ভালো ভালো খেলা দেখা যায়, এবং আপনার ভালো কোচ না পেলেও কিন্তু আপনি যদি চান যে ভালো প্লেয়ার হবেন, ওইভাবে কিন্তু এক্সপোজ করার মতো অনেকগুলা ধাপ ইজিলি পার হতে পারে। একটা পর্যায়ে ছিল যে একটা ঘরবন্দি অবস্থায় ছিল, এইটা কিন্তু ওভারকাম করে অনেক দূর এগিয়ে গেছে। এটা অবশ্যই অনেক ভালো উদ্যোগ। আর আপনি কাউরে একটা গণ্ডিতে রেখে কিন্তু একটা দেশ উন্নতি করার কোনো সুযোগ নেই, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে মেয়েদের ইকুয়ালিটি এবং মেয়েদের প্রায়োরিটি দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। এখন তো বেশ ব্যস্ত সময় পার করছেন, অবসর সময় পাওয়া হয় কিনা, হলে কি করা হয়? হ্যাঁ, অবসর সময় তো পাই খুব কম। অবসর সময় পেলে তো বাসায় সময় দেয় বেশি। আমার ওয়াইফও খেলোয়াড়, সেও চ্যাম্পিয়ন ছিল, তো আমার বাচ্চা এদেরকে নিয়ে আসলে ঘুরি, ঘোরাটাও আমার শখ আর কি। আচ্ছা, খেলার সেক্টরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? খেলার সেক্টরে ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের একটা একাডেমি আছে, অ্যানালিনা ব্যাডমিন্টন একাডেমি। তো এই একাডেমি নিয়ে যেন ইন্টারন্যাশনালি আমি আরও অনেক এক্সপোজ করতে পারি। স্পেশালি আমার একটা শাখা খোলার ইচ্ছা দুবাইতে এবং কাতারে, ওইটা নিয়ে কাজ করতেছি, যাতে ইন ফিউচারে এটা নিয়ে অনেক দূর আগানো যায় আসলে। আচ্ছা, এখন কেমন চলছে আপনার একাডেমি? অংশগ্রহণ কেমন দেখছেন? এখন অংশগ্রহণ ভালো। তো আমার ইন ফিউচারে টার্গেট আছে যে 500 প্লেয়ার যদি আমি ন্যাশনাল পর্যায়ে, ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে আজকে আমার যে বিডব্লিউএফ অল ব্যাডমিন্টন ফেডারেশনের কোচ হয়েছি, এটার সার্থকতা পাবে আসলে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। অনেক অনেক শুভকামনা এবং ভালো থাকবেন সব সময়। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। এর আগেও এটিএন বাংলা এই সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং এটিএন বাংলার মাধ্যমে আমি অনেক কিছু সবাইকে জানাতে পারতেছি, এই জন্য এটিএন বাংলাকে বিশেষভাবে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।